তোমাকে সুস্থ হতেই হবে শালিনী, আর যাই হয়ে যাক না কেন বক্সিংটা তুমি ভুলতে পারো না। এই আমরা ঘুমাবো, আমরা এখনই ঘুমাবো। বন্ধু বন্ধু বন্ধু, আমাকে একটা গল্প বলো না। একটু গল্প বলবে? বক্সিংয়ের গল্প শুনবে? হ্যাঁ। একটা মেয়ে ছিল যে বক্সিং করত, কিন্তু তার আগে সে বাড়ি বাড়ি সিলিন্ডার দিত, গ্যাস সিলিন্ডার। সে নিজেই তুলতো। তার গায়ে ভীষণ শক্তি, খুব জোর, আর তার বাড়িতে ঠিক ততটাই অভাব, খুব কষ্ট। অসুস্থ মায়ের জন্য ওষুধ কেনার টাকা পর্যন্ত ছিল না তার কাছে। প্রচুর খাটাখাটনি করতো মেয়েটা, দিন রাত পরিশ্রম করত। তারপর পরিশ্রম করতে করতে ভাই সত্যি সত্যি ফুলকিকে মেনে নিয়েছে। এই অবস্থার মধ্যেও শালিনীকে ফুলকির লড়াইয়ের গল্পই বলছে। এই পরিস্থিতি থেকে সকলকে বের করে আনো ঠাকুর, বের করে আনো। দিদি, শালিনী ঘুমিয়ে পড়েছে। আমি একবার ফুলকির কাছে যাই। শোন না, তোর যদি অসুবিধা না হয় তুই শালিনীর উপরে নজর রাখতে পারবি? তুই যা, ওকে ঘুমোতে দে। আমি পাশের ঘর থেকে মাঝে মাঝে এসে দেখে যাব। এবার তোমার যেটা করার সেটা তুমি গিয়ে করো। কর্তব্য কর্ম একদিকে আর মনের টানটা অন্যদিকে। আজ আমি বুঝে গিয়েছি ভাই, ফুলকির প্রতি তোর সত্যি সত্যি একটা অন্য রকমের টান জন্মে গেছে। আর ভাবনার কিছু নেই। তোমরা তো ভেবো না, যাও শুতে যাও, আমি আছি, এসো। কোনো সাড়া শব্দ নেই ফুলকির। কি করছে কে জানে। সবকিছু মিলিয়ে ওর খুব খারাপ লাগছে, আমি বুঝতে পারছি, কিন্তু কি করব আমি? এই অবস্থায় তো শালিনীকে একা ছেড়ে দেওয়া যায় না। কি যে আছে ভাগ্যে কে জানে। কি এই ঘরটার কি অবস্থা হয়ে রয়েছে? ফুলকি তো সবসময় গিন্নিপনা করে ঘর দর বেশ গুছিয়েই রাখে, নিজেও মেঝেতে শুয়ে রয়েছে কেন? কি হয়েছেটা কি ওর?
স্যার স্যার আপনি এসেছেন? আমি আমি জানতাম আপনি আসবেন, আমি জানতাম। স্যার আপনি এখানে আপনি এখানে কখন এলেন স্যার? এই প্রশ্নটা তো আমার করা উচিত। মেঝেতে শুয়ে আছো কেন এইভাবে? ওই ঘরটার এরকম লন্ডভন্ড অবস্থা কেন? শুয়ে শুয়ের মধ্যে আবার স্বপ্নও দেখা হচ্ছে। স্বপ্ন? কই স্বপ্ন দেখছিলাম না তো। স্বপ্ন দেখছিলে না? ফুলকি দাস না ঠিক মতো মিথ্যে কথাটা বলতে পারে না, ঠিক আছে? মেঝেতে শুয়ে আছো কেন? আর ঘরটার এরকম লন্ডভন্ড অবস্থা কেন? স্যারকে তো সব কথা সত্যি বলতে হয়, জানো তো? সত্যি আর কি বলবো বলুন তো স্যার, আপনি তো ফুলকি দাসের মনটা জানেন। মা কালী ফুলকি দাসের মনে এমন বড় বড় চিন্তা ঢুকিয়ে দেয় না, সে ফুলকি দাস আর সামলাতে পারে না। আপনি এই ঘরে কি করে এলেন স্যার? মানে শালিনী ম্যাডাম ছাড়লেন আপনাকে? ছাড়ার তো কথা নয়। বুঝলাম, হ্যাঁ ছাড়তে চাইনি ঠিকই, ঘুমিয়ে পড়েছে। দিদিকে বলে এসেছি নজর রাখতে। আফটার অল তোমার কাছে আমাকে আসতেই হতো। কেন স্যার? ফুলকি দাস আর এমন কি? ওই ফুলকি দাস আর কে এমন মানে? হ্যাঁ, কি মনে হয় আমি তোমাকে ভুলে যাব? ফুলকি তোমার খুব অভিমান হচ্ছে আমি জানি, এবং সেটাই স্বাভাবিক, কিন্তু ফুলকি দাস আর কে এমন মানেটা কি? ফুলকি আমি তোমাকে নিজের ইচ্ছে জেনে শুনে বিয়ে করেছি, আর এখন আমি তোমাকে ভুলে যাব ভাবলে কি করে এটা? হ্যাঁ এটা ঠিক যে শালিনী ভেসে যাবার পর থেকে আমি চূড়ান্ত অপরাধ বোধে ভুগছিলাম। ইনফ্যাক্ট এখন ওকে এই অবস্থায় দেখে ওর জন্য মায়াও হচ্ছে আমার। আমি চাই ওকে সুস্থ করে তুলতে, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব ততই ভালো, কিন্তু এই শালিনী যে আমাকে ঠকাচ্ছিল সেটা তো আমি কোনোদিনও ভুলতে পারবো না ফুলকি। একটা জঘন্য ফাঁদে পা দিতে যাচ্ছিলাম আমি, আর সেখান থেকে তুমি আমাকে রক্ষা করেছো ফুলকি। সবকিছু আমি ভুলে যাব এত সোজা? ওই শালিনীকে সুস্থ করে তুলতে হবে, এবং এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ, কিন্তু তুমি আমার পাশে থাকবে তো? কি যেভাবেই হোক এই চ্যালেঞ্জটা আমাদের জিততে হবে। জয় মা কালী, জয় মা কালী। আবার আমার স্যারকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। আমি সবসময় আছি আপনার পাশে স্যার, সবসময়। তাহলে আর কোনো অভিমান নেই তো? তাহলে এবার দুজন মিলে এই ঘরটাকে একটু ভদ্রস্থ করে তুলি। আমি এক্ষুনি সবকিছু করে দিচ্ছি স্যার। স্যার আমি দিদির ঘর থেকে এক্ষুনি একটা ভালো চাদর নিয়ে আসছি, ঠিক আছে? কে কে ঘরে বাইরে? এটা পড়লো কি করে? কেউ এসেছিল স্যার? কে আবার আসবে এখন? কেউ তো নেই, হাওয়ায় পড়ে গেছে হয়তো, ভাবার কিছু হয়নি। বাদ দাও, তুমি এসো তো। অদ্ভুত ব্যাপার তো, হালকা হাওয়াতে এভাবে জিনিসপত্র পড়ে যায় নাকি? মা কালীও না পারে। আমার কেন মনে হলো
কেউ ছিল বাইরে, আমাদের কথা শুনছিল লুকিয়ে। এত বেশি কথা কেন বলো সবসময়? সবসময় এত বেশি বকবক না আমার ভালো লাগে না। ঘুম পায় না তোমার? চুপ, একদম চুপ। ওমা কালী, পুরো ঘটনাই তো আজ অন্যরকম হয়ে যাচ্ছে গো। কোথায় আমি ভাবছিলাম ফুলকি দাস স্যারে কেউ না, স্যার ভুলেই গেছেন আমাকে। বসো এখানে চুপ করে, ওকে? ঘরটা আমি গুছিয়ে দিচ্ছি, আমাকে 2 মিনিট দাও। আর এই 2 মিনিট তুমি একটা কথা বলবে না, ওকে? গুড। মা কালী, আমার তো স্যারকে আবার নতুন করে ভালো লাগছে। সব চালিয়ে দেবো আমি, সব চালিয়ে দেবো, সব চালিয়ে দেবো আমি। ফুলকি দাস, তুমি আমার থেকে রোহিতকে কেড়ে নিলে না? তোমার সংসার, তোমার আশা ভরসা স্বপ্ন সব সব আমি ঠিক এইভাবে ছাড়খাড় করে দেব, সব আগুনে পুড়ে যাবে। তুমি এখন একসাথে থাকছো না রোহিতের সাথে, এক ঘরে সময় কাটাচ্ছ। শালিনী মিত্র কোনো মানসিক ভারসাম্য হারায়নি। শালিনী মিত্র একেবারে ঠিক আছে, কিন্তু তুমি সেটা একদম ধরতে পারবে না ফুলকি দাস, একদম ধরতে পারবে না। এইভাবে আস্তে আস্তে সবটা আগুনে জ্বলে ছারখার হয়ে যাবে। না 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 শালিনী মিত্র, ঠান্ডা ঠান্ডা, এত সহজে সবকিছু নষ্ট করা যাবে না। তোমাদের দুজনের সংসার ভাঙার জন্য আমি অনেক বড় প্ল্যান করেছি, অনেক বড় স্টেপ নিয়েছি আমি, সেটাকে নষ্ট করা যাবে না। খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে আমাকে এবার।
এভাবেই তোমার লাইফের সমস্ত সুখ শান্তি জাস্ট ভেসে যাবে। একটু অপেক্ষা করো, একটু। শালিনী মিত্র তো এত ইজিলি তোমার লাইফ থেকে যাবে না ফুলকি দাস। কিসব কি বেরিয়েছে কাগজে? রোহিত আর শালিনীর ছবি। রোহিত রায়চৌধুরীর মিথ্যে প্রতিশ্রুতিতে বর্তমানে শালিনী মিত্র মানসিক ভারসাম্যহীন। হলদিয়া হাসপাতাল থেকে তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছেন প্রাক্তন বক্সার রোহিত রায়চৌধুরী। রোহিত রায়চৌধুরীর এই সিদ্ধান্ত শুধুই কি দায়িত্ব পালন, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? অনুমান করা হচ্ছে যে শালিনী মিত্রের এই অবস্থার পিছনে দায়ী রোহিত রায়চৌধুরী নিজেই। এও জানা গেছে যে তিনি শালিনীকে মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছেন এবং সেই কারণে প্রচন্ড মানসিক আঘাত থেকে আজ শালিনীর এই পরিণতি। শালিনী মিত্র মানসিক ভারসাম্যহীন অভিযুক্ত রোহিত রায়চৌধুরী। কি হয়েছে দাদা? শানু, তুই কাগজ দেখেছিস আজকে? হ্যাঁ, এসব কি বেরিয়েছে রে? দেখ রে, দেখ কাগজটা। হ্যাঁ, প্রতারণার কারণে আজ মানসিক ভারসাম্যহীন। আমি গিয়ে দেখছি তারা রোহিত ঘুম থেকে উঠেছে কিনা। যাচ্ছি। এই সমস্ত ব্যক্তিগত বিষয় নিয়ে এত বড় বড় করে কাগজে লিখতে পারে কি করে কে জানে। বাবা, তুমি এখন এখানে কিছু হয়েছে নাকি? এই রোহিত এখন ওঠেনি না রে? না, মনে হয় ওঠেনি। কেন, কি হয়েছে? আর বলিস না, খুব বাজে একটা কাণ্ড ঘটে গেছে। ওকে ডাকা খেতে এই তো। কি হয়েছে? রোহিত খবরের কাগজে তোর নামে জানাইটা লিখেছে। মানে কি লিখেছে? আর বলিস না, শালিনীর এই অবস্থার জন্য নাকি তুই দায়ী। শালিনীর এই মেন্টাল শক নাকি তোর কারণে পেয়েছে। দাদা খুব আপসেট হয়ে রয়েছে, তোদের জন্য ওয়েট করছে। আমি নিচে যাচ্ছি, তোরা তাড়াতাড়ি আয়। হ্যাঁ, তাড়াতাড়ি। হ্যাঁ, যাচ্ছি। কি রে রোহিত, বাবা এসব কি সব বলে গেল? সাংবাদিকরা কি একটু শান্তিতে থাকতে দেবে না স্যারকে? কিন্তু এই সব ফেক নিউজ মিডিয়া প্রিন্ট কি করে করলো? ডোন্ট বিলিভ দিস, আই ডোন্ট বিলিভ দিস। বাড়ির সবাই তো আবার আমাকেই দোষ দেবে। মানে একটার পর একটা হতেই থাকবে না। কি করব আমি এখন? স্যার, স্যার আপনি পুরো সত্যিটা বলবেন। আপনাকে কে দোষ দেবে? আপনি জেঠুমনিকে সবটা বুঝিয়ে বলবেন। হ্যাঁ, জেঠিমনি একটু চেঁচামেচি করবে বটে। বারবার যে আমার কপালেই এত রাজ্যের বদনাম কেন এসে পড়ে, কি করে এসে পড়ে জানি না। বাবা, কি হয়েছে গো? সকলকে এভাবে ডেকে পাঠালে যে? কাগজে কি বেরিয়েছে সেটা দেখেছো সবাই? হ্যাঁ, রোহিত নাকি শালিনীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি রাখেনি বলে শালিনী মানসিক আঘাত পেয়েছে, সেই জন্য আজ ওর এই অবস্থা। কথায় বলে যা রটে তার কিছু তো বটে। শুধুমাত্র বন্যায় ভেসে গিয়ে এই পরিমাণে মানসিক আঘাত পায় না কেউ। কি গো মাস্টারমশাই, ভুল বলছি না তো কিছু? মেজ বইয়ের মতো অত জ্ঞান না থাকলেও কিছু লেখাপড়া আমরাও করেছিলাম। এইসব কথা কেন উঠছে দিদি? মা, তুমি এইসব কথা বলার আগে একবার ভাইকে ডেকে সরাসরি জিজ্ঞাসাই করো না যে ও শালিনীকে এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছে কিনা। আর দেখো, তুমিও জানো, আমরা সবাই জানি যে ভাই আর যাই করুক না কেন, বাবার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা তো বলবে না। ঠিক আছে, আমি ভাইকে বাবা, ওই তো ভাই। ভাই, তুমি আজকে সকলের সামনে একটা কথা বলো তো। তুমি কি কোনোভাবে শালিনীকে আবার বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলে? না মানে এই কথাটা সকলের জানার খুব দরকার, কারণ খবরের কাগজের লেখা পড়ে অনেকের মনে হয়েছে শালিনীর এই মানসিক অবস্থার জন্য তুমি দায়ী। তোমার মনে হয় সেটা?
হ্যাঁ, শালিনীর সঙ্গে আমার কথা হয়েছিল, সে অনেক আগের কথা। কি কথা হয়েছিল সেগুলো এতদিন বলিনি, বলতে হবে কোনোদিন ভাবিনি। এখন সবার সামনে ডিটেলে বলছি। শালিনী আমার সঙ্গে আবার নতুন করে সংসারটা শুরু করতে চেয়েছিল, আর ওই সময় তখনও আমি ফুলকিকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারতাম না। ভালোবাসতাম তো এক সময় শালিনীকে খুব, কোনো কিছু ভাবনা চিন্তার জায়গাতেই ছিলাম না আমি। ঠিক আছে, এই কথাটাই শালিনীকে বলেছিলাম আমি। সময় চেয়েছিলাম, শুধু সময় চেয়েছিলাম। বলেছিলাম আমাকে একটু সময় দাও, পরে ভাববো এসব নিয়ে। এখন ভাবতে পারছি না, দ্যাটস ইট। আর তখনই মনে করে দেখো, ঠিক তখনই ফুলকি দাস নিজের মহান বুদ্ধি লাগিয়ে আমার এগেইনস্টে ডিভোর্স ফাইল করে বসলো। এতে কি হলো? শালিনীর বিশ্বাসটা আরো বাড়লো। ওর তো মনে হলো না যে ফুলকি আর আমার ডিভোর্স হয়ে গেলেই আমার আর শালিনীর বিয়ে হবে। তো রিসেন্টলি 2 দিন আগে জানতে পারলাম যে শালিনী একটা প্ল্যান বানিয়ে আমাকে নোংরা ভাবে ফাঁসিয়ে বিয়ে করতে চাইতে পারে। তার 2 দিন আগে আবার বলছিল যে ও নাকি বরাবরের মতো আমাদের জীবন থেকে চলে যাবে, আমি নাকি ওর সঙ্গে আর সম্পর্কটা শুরু করতে পারবো না, এটা ও বুঝতে পেরেছে। হোয়াটএভার, কি করবো এখন? এইসব কথা তুলবো আমি? আমি জানি না আমি ঠিক করছি না ভুল করছি কি। আমি খবরের কাগজে আমার ব্যাপারে যা যা লিখেছে সেগুলো সব মিথ্যে, আমি এইটুকু বলতে পারি আমার তরফে, জেঠুমণি।